আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গতকালকেই তোমরা আমার একটা ক্লাস করেছো, তো আজকে আবার আমরা নতুন ক্লাসে আসলাম। আজকে আমরা ভেক্টর বিভাজনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হাবিবুল বাশার। তা আমরা ভেক্টর বিভাজনের দ্বিতীয় পর্ব আলোচনা শুরু করছি। আমরা গত ক্লাসে ভেক্টর বিভাজনের কিছু কথা আলোচনা করেছি, সেই কথাগুলো আরেকবার একটু আমরা রিপিট করব। তো তোমরা এই বিষয়গুলো ধৈর্য সহকারে শুনবা, বিরক্ত হবা না। কারণ ভেক্টর বিভাজন যত বেশি তোমার দখলে থাকবে, তুমি ফিজিক্সের একজন রিসোর্স হওয়া। তো সেই জন্য ভেক্টর বিভাজনটা বারবারই প্র্যাকটিস করবা এবং ধৈর্য সহকারে দেখো। তো আমরা বলেছিলাম কোন একটা ভেক্টরের যে কোনো দিকে উপাংশ, কোনো একটা ভেক্টরের যে কোনো দিকে উপাংশের মান সমান সমান মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। তো সেক্ষেত্রে আমরা একটা ভেক্টর দেখেছিলাম এবং আমরা এক্স অক্ষ বরাবর যদি তার উপাংশের মানটা বিবেচনা করি, মূল ভেক্টর, মধ্যবর্তী কোণ এবং মধ্যবর্তী কোণের কোসাইন, এইদিকে যদি দেখি তাহলে মূল ভেক্টরটা হচ্ছে এফ এবং এবং এই দিকের সাথে মূল ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে ফাই। তাহলে মূল ভেক্টর এফ, মধ্যবর্তী কোণ ফাই এর কোসাইন। তা আমরা এই ফাই যদি হয় 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা কি হচ্ছে ফাই কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে এফ সাইন থিটা। আমরা যদি এক্স অক্ষের সাথে যে কোণটা আছে সেটা যদি দেখি, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে আমরা মূল ভেক্টর এফ এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা এর কোসাইন, তাহলে সরাসরি আমরা বলতে পারি এফ সাইন ফাই। আমরা বলেছিলাম একটা ভেক্টর যেদিকে ক্রিয়া করে ওই দিক বরাবর উপাংশের মান, একটা ভেক্টর যেদিকে ক্রিয়া করে ওই দিক বরাবর উপাংশের মান, সব ক্ষেত্রে একটাই কথা, মূল ভেক্টর ইনটু মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। এফ ভেক্টরটা এদিকে ক্রিয়া করছে, তার দিক বরাবর আমরা যদি ওই দিক বরাবর, তাহলে এফ কস কত 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি মানে হচ্ছে এফ ভেক্টর পুরাটাই। তা আমরা বলছি একটা ভেক্টর যেদিকে ক্রিয়া করে তার লম্ব দিক বরাবর উপাংশের মান মূল ভেক্টর ইন্টু মূল ভেক্টর ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে আমরা এফ ভেক্টরটা এটা নিচের দিকে ক্রিয়া করছে, তার সাথে লম্ব বরাবর আমরা যদি তার উপাংশ বিবেচনা করি তাহলে কি হচ্ছে মূল ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার কস, তাহলে কি হচ্ছে কস 90 ডিগ্রি 0। তাহলে এফ এখানে আমরা কোথাও কোনো উপাংশ পাবো না, এটা 0। তা আমরা বলছিলাম একটা ভেক্টর যে দিকে ক্রিয়া করে তার বিপরীত দিকে অর্থাৎ 180 ডিগ্রি বরাবর উপাংশের পান মূল ভেক্টর ইন্টু মূল ভেক্টর ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। এক্ষেত্রে মূল ভেক্টর উপরের দিকে আর বিপরীত ভেক্টরটা হচ্ছে বিপরীত ভেক্টর বলছি বিপরীত দিকে, এবং আমরা বিপরীত ভেক্টর 180 ডিগ্রি কোণ, তাহলে কত এফ কস 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা সমান সমান কি মাইনাস এফ ভেক্টর। তা আমরা একটু আগাই, আমরা এই ছবিটা তোমাদেরকে একটু দেখিয়েছিলাম, এই ছবিটা দেখিয়ে বলছিলাম এইটার আমরা একটা চমৎকার ভিজুয়ালাইজেশন আজকে আরেকবার একটু অন্যভাবে দেখব। তো আমরা এখন একটা ছবি দেখি, একটা ছবির আঁকার মাধ্যমে যদি আমরা দেখি, খেয়াল করো এই একটা ভেক্টর, আমরা বলেছিলাম এই ভেক্টরের যে কোনো দিকে তার উপাংশের মান, আমরা এক্স অ্যাক্সিস বরাবর তার উপাংশের মানটা যদি চিন্তা করি সেটা কত হবে, এফ একটা ভেক্টর, এফ একটা ভেক্টর আমরা এখানে বলছি এফ একটা ভেক্টর। তাহলে এই দিক বরাবর মধ্যবর্তী কোণটা হচ্ছে আমরা আলফা, তাহলে এই দিক বরাবর তার কোণ হবে কত এফ, মধ্যবর্তী কোণ আলফা এর কস। ঠিক আছে, আমরা যদি উপর ওয়াই অক্ষের দিকে তার ভেক্টরটা চিন্তা করি, ওয়াই অক্ষের দিকে, তাহলে সেটা কত হবে এফ মধ্যবর্তী কোণ, এক্ষেত্রে আমরা দেখেছি এইখানকার মধ্যবর্তী কোণটা কত 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, বুঝে গেছে? তাহলে এটা কত তার কস, তাহলে সরাসরি কি পাচ্ছি এফ সাইন আলফা। এখন আমি যে জিনিসটা আলোচনা করব সেটা একটু খেয়াল করতে হবে, আমরা দুইটা ভেক্টরের যে অংশটা খেয়াল করো, এই একটা ভেক্টর আমরা এই দিক বরাবর কাজ করছি এবং এই ভেক্টরের লম্ব বরাবর
এই ভেক্টরের লম্ব বরাবর আমরা তার কোসাইনের মানটা কত খেয়াল করো। সেই ক্ষেত্রে আমি বলছি এইটা হচ্ছে ধরো বি একটা ভেক্টর, এটা কোন দিকে কাজ করতেছে? এই দিক বরাবর। তাহলে ভি এর সাথে 90 ডিগ্রি কোণে আমরা এই দিক বরাবর বি ভেক্টরের উপাংশ কত? তাহলে মূল ভেক্টর বি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার কোসাইন বি কস 90 ডিগ্রি সমান সমান কি? 0। কজ 90 ডিগ্রি হচ্ছে 0। তাহলে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, তাহলে আমরা যদি এটাকে এক্স অ্যাক্সিস বিবেচনা করি, এটাকে ওয়াই অ্যাক্সিস বিবেচনা করি, তাহলে কোন একটা ভেক্টর যদি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করে, ওয়াই অ্যাক্সিস এর দিকে তার কোনো উপাংশ থাকে না। আবার আমরা যদি চিন্তা করি এই ভেক্টরটাকে আমরা বলছি হচ্ছে ধরো সি ভেক্টর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমরা যদি চিন্তা করি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা বলছি এক্স অ্যাক্সিস বরাবর সি ভেক্টরটার, তাহলে কি হবে? এটা হচ্ছে সি ভেক্টর, এর এক্স অ্যাক্সিস এর দিকে তার উপাংশ কত? সি কস 90 ডিগ্রি। তাহলে এইটাও সমান সমান 0। তাইলে আমরা একটা কথা বলতে পারি, যেটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কোনো ভেক্টর কাজ করে, সেই ভেক্টরের এক্স অক্ষের দিকে তার কোনো উপাংশের মান নাই। এখানে মূল যে বিষয়টা আমরা যেটা পরবর্তীতে কাজে লাগবে সেটা খেয়াল করে, এই একটা ভেক্সিস এই দিকে কাজ করতেছে, ধরো এই একটা ভেক্সিস এই দিকে কাজ করতেছে। তাহলে কি হচ্ছে, এই নিচের দিকে যে ভেক্টর কাজ করছে, আমরা যেমন অলরেডি দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ে ফেলেছি, অভিকর্ষ ত্বরণ সর্বদা নিচের দিকে কাজ করে। আর আমরা এখানে একটা বস্তু রাখলাম, এখানে একটা বস্তু, ধরো একটা বস্তুকে একটা নির্দিষ্ট বেগে, এখানে একটা বস্তুকে তুমি একটা নির্দিষ্ট ভি বেগে ছুড়ে দিলা, তাহলে সেটা কি হবে? তখন তোমরা অলরেডি এইরকম ভাবে এটা পড়তে থাকে। তাহলে এখন দেখো, এই যে ভি বেগে একটা বস্তুকে ছুড়ে দিলাম, তাহলে এর যে বেগ, এই বেগের সাথে জি এর উপর এই বেগের কোনো ভূমিকা নাই, কিন্তু বস্তুর উপরে জি এর ভূমিকা আছে। এই বেগের উপর জি এর কোনো ভূমিকা নাই, আবার জি এর ভূমিকা কোনো বস্তু এই বেগের উপর নাই। আমি যদি জাস্ট একটা এক্সাম্পল, ধরো এই বস্তুটা খাড়া নিচের দিকে পড়ছে, এটা হচ্ছে ভূমি থেকে 20 মিটার উপরে আছে। তাহলে এইটা পড়তে লেগেছে হচ্ছে আমরা বললাম 2 সেকেন্ড। কত? 2 সেকেন্ড সময় লেগেছে। এখন আমরা আরেকটা বস্তুকে, এই একই বস্তু, একই উচ্চতার একটা বস্তু, এই বস্তুটাকে আমি ভি ইজুকাল টু 220 মিটার/সেকেন্ড বেগে এটাকে আমি ছুড়ে দিলাম। এখন এইটা এই জায়গায় যে আসবে, ভূমিতে আসবে একই উচ্চতা থেকে, দুইটাও একই উচ্চতা ধরলাম, তাহলে এক্ষেত্রে আসতে কত সেকেন্ড সময় লাগবে? খেয়াল করো, দেখো এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। বস্তুটা নিচে আসবে হচ্ছে জি ত্বরণে, জি এর, তাহলে তাহলে ভি এবং জি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই বেগের কোনো প্রভাব জি এর উপর নাই, জি এর কোনো প্রভাব বেগের উপর নাই। এই কনসেপ্টটা আমরা এই ভেক্টর বিভাজনের মাধ্যমে বুঝতে পারি। তো আমরা জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। আমরা আগাই। আমরা গত ক্লাসে লন রোলার নিয়ে আলোচনা করেছিলাম, লন রোলারের সাহায্যে আমরা টানা ঠেলার ব্যাখ্যা করেছি। আজকে একটু দেখবো, একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আমরা বলছিলাম ঠেলা এবং টানা, আমরা যদি ঠেলতে চাই, রোলারকে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই, সেক্ষেত্রে না ঠেলে টানলে আমাদের সুবিধা হবে। তো আমরা এটা ব্যাখ্যা করেছিলাম কিভাবে, যে এটা হচ্ছে আমরা যদি ঠেলি, তাহলে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, আমরা এই ফোর্সটা অ্যাপ্লাই করছি এই দিকে। এই ফোর্সটাকে যদি আমরা ভেক্টর বিভাজন করি দুইটা ভাগে, এটা হচ্ছে এফ কস থিটা হবে, এটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটাটা হচ্ছে খাড়া, মানে এই রোলারের যে ওজন আছে সেই ওজন বরাবর ক্রিয়া করে। রোলারের যে ওজন, এটাকে আমরা থিটা ধরেছি, তাহলে এই অংশটা হচ্ছে যে এফ কস থিটা, এই অংশটা রোলারটাকে সামনে নিয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে এফ সাইন থিটা অংশটা হচ্ছে নিচের দিকে কাজ করে, যার ফলে রোলারের যে ওজন, সেই ওজন আমরা ঠেলার কারণে বেড়ে যাচ্ছে, আগের চেয়ে রোলারের ওজনটা বেড়ে যাচ্ছে এবং লব্ধি ওজনটা হচ্ছে এত। তো আমরা যদি রোলারটাকে
আমরা কি টানার চেষ্টা করি, রোলারটাকে যদি আমরা টানার চেষ্টা করি তাহলে আমরা যেটা দেখছি, আমরা রোলারটাকে টানছি, টানার ক্ষেত্রে আমরা বলটা প্রয়োগ করছি এই দিকে। সেক্ষেত্রে এই ভেক্টরটাকে, এই টানা বলটাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি তাহলে এটা হচ্ছে এফ কস থিটা আর এটা হচ্ছে এফ সাইন থিটা। এফ সাইন থিটাটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তা আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে আমাদের থিটা, থিটা হওয়ার কারণে এফ সাইন থিটা বলটা, এফ কস থিটা বলটা একে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং এফ সাইন থিটা বলটা উপরের দিকে কাজ করছে, মানে ওজনের বিপরীত, সরি ওজনের বিপরীতে কাজ করতেছে, ওজনের বিপরীতে। যার ফলশ্রুতিতে এইটার ওজন আগের চেয়ে কি হচ্ছে, কমে যায়। এই জিনিসটা তোমরা পরীক্ষার হলে এই ধরনের প্রবলেম আসে, তো কথাগুলো বলতে হবে, একটা ছবির মাধ্যমে যদি এঁকে দাও তাহলে অনুধাবনের প্রশ্ন সাধারণত এরকম আসে। এগুলোর কিছু প্রবলেম পরীক্ষায় আছে, আমরা একটা প্রবলেম একটু সলভ করার চেষ্টা করব। ওকে, আমরা আগাই, দেখি, খেয়াল করো। আমরা এখানে প্রবলেমটা দেখছি, একটা লং রোলার ঠেলা বা টানার সময় তুমি হাতলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছো। টানার ক্ষেত্রে ওজন কতটুকু কমে যাবে? টানার ক্ষেত্রে ওজন কমবে। তো আমরা এখানে গিভেন ডাটাগুলো একটু দেখি, গিভেন ডাটাগুলা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে দেখো, এক্ষেত্রে প্রযুক্ত বল হচ্ছে কত, এফ হচ্ছে গিয়া 19.6 নিউটন, অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি, ওজন হ্রাস। তাহলে আমরা প্রবলেমটা একটু দেখো, এখানে আমরা যেটা বলছি, এই যে রোলার বলছে আমাদেরকে হচ্ছে টানার ক্ষেত্রে ওজন কতটুকু হ্রাস পাবে, আমরা টানবো তাহলে এই বলটা এই দিকে কাজ করবে, এটা হচ্ছে আমাদের এফ বল, এফ বলের মান হচ্ছে কত আমাদের, সরি 19.6 নিউটন। এই বলটা, এটা অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে এই বলটা হচ্ছে এফ কস 30, এফ কস 30, আর উপরের দিকে যে বলটা কাজ করতেছে এই বলটা হচ্ছে এফ সাইন 30। খেয়াল করো রোলারের, সরি সরি সাইন 30, এফ সাইন 30। তাহলে টানার ক্ষেত্রে ওজন কতটুকু, রোলারের যে বেসিক বেসিক যে ওজন আছে সে ওজনটা ডব্লিউ, রোলারের স্বাভাবিক যে ওজন আছে সেটা ডব্লিউ, টানার ক্ষেত্রে তার ওজন কতটুকু পাবে, তাহলে তার ওজনটা, রোলারের ওজন ডব্লিউ নিচের দিকে কাজ করতেছে, আমরা একটু আগে দেখেছি, সেই ক্ষেত্রে তার আপাত ওজন হয় এফ সাইন থিটা, সাইন থিটা। তাহলে এর এই যে টানার ক্ষেত্রে ওজন কতটুকু হ্রাস পাইছে, এই ওজনটুকু হ্রাস পেয়েছে। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইজুকাল, সরি এদিক দিয়ে লিখি, ডাব্লিউ ইজুকাল টু কি হচ্ছে এক্ষেত্রে, সরি কতটুকু ওজন হ্রাস পেয়েছে, ওজন, তাহলে এফ সাইন থিটা, বা তুমি এইটাকে সাইন 30 ডিগ্রি যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে, এফ এর মান হচ্ছে 19.6 আর সাইন 30-র মান হচ্ছে গিয়ে, তুমি ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করো তাহলে সেটা পাবা হলো সম্ভবত সাইন 30 মানে √3/2। তো ক্যালকুলেশন করলে তুমি এটা মানটা পেয়ে যাবে। আমরা একটু দেখি এখন এইটা হচ্ছে কত আসে মান, খেয়াল করো, এই যে সাইন 30, সরি সাইন 30 হলো হাফ, তাইলে এটা 20 মানে কি, ও এটা তাহলে হাফ হয়ে যায়, 19.6 মানে 10⁻²০। তো আমরা প্রবলেমটা দেখলাম। তো দেখো এই যে এরকম ছবিটা, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা ভেক্টরটাকে বিভাজন করব, ভেক্টর বিভাজন দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা একটু দেখি। এক্ষেত্রে আমরা একটা ছবি দেখি, খেয়াল করো, আমরা একটা ভেক্টর নিব, সেই ভেক্টরটা এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এই ভেক্টরটা এখান থেকে আমরা এখানে যদি এটা একটা 3D ছবি দেখি তাহলে তুমি দেখো এই ভেক্টরটাকে আমরা এ ভেক্টর দ্বারা প্রকাশ করছি, এ ভেক্টরটাকে কি দ্বারা প্রকাশ করছি, এ ভেক্টরটা। তাহলে এখানে দেখো এটা একটা আয়তক্ষেত্র অথবা সামান্তরিক যাই বলো, আমরা এইটাকে, তাহলে এটাকে আমরা দুইটা ভাগে যদি ভাগ করি, এইটাকে আমরা ভেক্টর বিভাজন যদি করতে চাই, এই যে লব্ধি ভেক্টরটাকে আমরা দুইটা ভাগে,
এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এখন দেখো আমরা যদি এক্ষেত্রে একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, দেখো আমরা এই যে এক্স অ্যাক্সিস এর মাথায় প্রথম ভেক্টরের আদি বিন্দুতে পাদবিন্দুতে দ্বিতীয় শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করি, তাহলে এখানে আমরা একটা কি দেখছি, এখানে আমরা একটা ত্রিভুজ সূত্র, দেখো এখানে একটা ত্রিভুজ সূত্র হয়ে গেছে, ত্রিভুজ সূত্র। সেই ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা এইটাকে বলেছিলাম এ ভেক্টর, এটাকে বলছিলাম এ ভেক্টর। আর এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা ধরো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস সরি এটা ওয়াই অ্যাক্সিস এখানে আছে, ওয়াই অ্যাক্সিস। আচ্ছা আমরা ছবিটা একটু মুছে ফেলি প্লিজ, কারণ অ্যাক্সিসের যে কনসেপ্টটা আমরা এখানে দিয়ে রাখছি সেই অনুযায়ী আমরা আগাই। আমরা খেয়াল করো এই জায়গাটা হচ্ছে আমাদের, আমরা বলছি এইটা বরাবর করি, তাইলে এইটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা এইটুকু এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, আমরা এ ভেক্টরটাকে দুইটা উপাংশে যদি ভাগ করি তাইলে আমরা যেটা পাবো সেটা দেখো, এই যে দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এ একটা ভেক্টর, আর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর এইটা আরেকটা ভেক্টর। ঠিক আছে, তো আমরা এটাকে এখন যদি আমরা এই ওয়াই অ্যাক্সিসটাকে যদি এখানে নিয়ে আসি, দেখো এক্স অ্যাক্সিস এর মাথায় মানে প্রথম ভেক্টরের পাদবিন্দুতে দ্বিতীয় শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু স্থাপন করি, তাহলে আমরা যেটা পাচ্ছি, তাহলে আমরা এটাকে যদি ত্রিভুজ সূত্র করি তাহলে আমাদের এটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে এ এক্স ভেক্টর, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এ ওয়াই ভেক্টর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর, খেয়াল করো এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমরা এখানে যদি এটাকে এরকম লিখি, এটাকে এরকম লিখতে পারি, ত্রিভুজ সূত্র যদি আমরা এই জায়গায় অ্যাপ্লাই করি, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি হচ্ছে এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, এটা আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী লিখতে পারি, তাই না? এখন আমরা একক ভেক্টরের মাধ্যমে যদি এটা প্রকাশ করতে চাই, আমরা একক ভেক্টরের ডেফিনিশন শিখছিলাম কি হচ্ছে, একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা, তাহলে এ এক্স ভেক্টরকে, এই এক্স ভেক্টরকে আমরা তার মান দ্বারা ভাগ করব, এ এক্স ভেক্টর তাকে আমরা তার মান দ্বারা ভাগ করব, এ এক্স এর মান হচ্ছে এ এক্স, তাহলে এটা কোন অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, এই এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে আই, তাহলে এটা সমান সমান কি পাবো, আই ক্যাপ। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, কি হবে, এ এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু কি হচ্ছে এ এক্স আই টু পি, এটা লিখতে পারি। আবার যদি আমরা এ ওয়াই ভেক্টরকে, এ ওয়াই ভেক্টরকে কি হচ্ছে এ ওয়াই এর মান দ্বারা ভেক্টরকে, আমরা বলছি একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, দেখো এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে জে, ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে জে, তাহলে আমরা জে জে ক্যাপ পাবো, জে হ্যাট পাবো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, তাহলে এ ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে এ ওয়াই জে ভেক্টর, তাই না? তাহলে আমরা যদি এখন এই দুইটার মান, এইটা এবং এইটার মান যদি এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো কি, এই পাশেই লিখি, আমরা এখানেই লিখি এ ভেক্টর এর জায়গায় যদি লিখি, তাহলে আমরা পাইছি এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি হচ্ছে এ এক্স ভেক্টর, তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু কি এ এক্স আই টু পি, এ এক্স আই টু পি। আবার কি হচ্ছে এ ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু কি এ ওয়াই জে টু পি। ঠিক আছে, তাইলে আমরা একটা ভেক্টরকে আয়ত একক ভেক্টরের সাহায্যে দুইটা উপাংশে বিভাজিত করলাম, আমরা পেলাম কি হচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই টু পি প্লাস এ ওয়াই জে টু পি। আমরা যদি দুইটা ভেক্টরের মানের কথা চিন্তা করি, খেয়াল করো এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান এ, এক্স ভেক্টর এর মান হচ্ছে এ এক্স, তাই না? আর এ ওয়াই ভেক্টরের মান হচ্ছে এ ওয়াই। দেখো এইটা একটা পিথাগোরাসের সূত্র, এইটা হচ্ছে 90 ডিগ্রি, দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে এ, এ বাহুটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, আর এইটা হচ্ছে গিয়ে তোমার লম্ব এবং ভূমি যেটাই বলি আমরা। তাহলে আমরা এ ভেক্টরের মান যদি লিখি, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান কি হচ্ছে ভূমি স্কয়ার
প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এর মান চিন্তা করি তাহলে কি হবে, রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। আমরা এখন এ একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এ একটা ভেক্টর পেলাম এবং এ ভেক্টরের মান পেলাম। আমরা যদি একক ভেক্টরের ডেফিনেশন দ্বিমাত্রিক স্থানাঙ্ক, দ্বিমাত্রিক ব্যবস্থায় আমরা যদি এর জন্য আমরা কি নির্ণয় করতে চাই, একটা একক ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে আমরা এ হ্যাট চিন্তা করি। এ ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করি, এ একটা ভেক্টর, এ ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা একক ভেক্টর পাবো। ঠিক আছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, এ এক্স আই টু পি, এ এক্স আই টু পি, এ ওয়াই জে টু পি ডিভাইডেড বাই কি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। ওকে, এটা পেলাম। তাহলে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরের আমরা অলরেডি কিভাবে একক ভেক্টর বা ভেক্টরের মান পাই সেটা একটু দেখলাম। তো আমরা এখানে যদি একটু ছবি দেখি, দেখো এ এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই টু পি এ ওয়াই জে টু পি। এই ভেক্টরের মান হচ্ছে, মানটা আমরা মডুলাস অফ এ এক্স স্কয়ার। তাহলে ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, একক ভেক্টর আর সমান্তরাল একক ভেক্টর একই কথা। তাহলে কি হবে, এ বরাবর বা এর সমান্তরাল একক ভেক্টর কি হবে, a to p hat is equal to a vector by a, তাহলে ax I to p ay j to p plus ay j to p root over ax square plus ay square। তো আমরা একটু সামনে আগাবো। আমরা এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য এরকম একটা প্রবলেম আমরা একটু দেখব। ঠিক আছে, আমরা ত্রিমাত্রিক ভেক্টরের ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল কম্পোনেন্টস অফ এ ভেক্টর, তাহলে আমরা এই ক্ষেত্রে একটু দেখি। তো এই ক্ষেত্রে আমাদের জন্য একটু সহজ হবে। তো আমরা এইটাকে বলছিলাম হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর আমরা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, আরেকটা ভেক্টর হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, আরেকটা ভেক্টর হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, তাই না? তাইলে এই ক্ষেত্রে আমরা যখন আয়ত একক ভেক্টর বলছিলাম তখন কিন্তু আমরা এটা দেখাইছিলাম তোমাদেরকে যে আসলে এটা লব্ধি একক ভেক্টরটা হবে কোন দিকে, এই দিকে, এই দিকে। ঠিক আছে, এটা যদি আমরা এরকম চিন্তা করি, এই যে দেখো লব্ধি একক ভেক্টর, এইটা তুমি যদি চিন্তা করো এইটা ওয়াই এক্সিস বরাবর, তাহলে আমরা ওয়াই এক্সিস এই দিকেও আসতে পারি, এই বরাবর আসলাম, আর দেন হচ্ছে জেড এক্সিস, জেড এক্সিস আমরা এইটা দেখো, তাহলে আমাদের লব্ধিটা হবে এইটা। তো আমরা এখন এইটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব একটু ভিন্নভাবে। আমরা এটা মুছে দিলাম, এটা মুছি, এইটা মুছি, ওইটা রাখবো, এইটা রাখি, এইটা, এই যে জেড অ্যাক্সিস বরাবর এইটা। তো আমরা এইগুলাতে সহজে, খুব সহজে এখন একটু বলতে পারো, তাহলে এ ভেক্টর যদি হয় এইটা, এইটা এ ভেক্টর, তাহলে এটা হবে গিয়ে কি এ এক্স ভেক্টর, এটা এইদিকে হচ্ছে আই ক্যাপ, তাহলে এটা হচ্ছে এ ওয়াই ভেক্টর, আর এটা হচ্ছে এ জেড ভেক্টর। একবার সিম্পলি আমরা লিখতে পারি। তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা আয়তাকার ভেক্টরের মাধ্যমে দেখো, তাহলে ওয়াই অক্ষ বরাবর, মানে এইটার প্যারালাল ওয়াই অক্ষ বরাবর এইটা হচ্ছে, সরি জে টু পি, এটা হচ্ছে জে টু পি, আর জেড অক্ষ বরাবর হবে মানে এই দিক বরাবর, মানে এটা সমান্তরাল, তাহলে এই দিক বরাবর হবে কে টু পি, কে টু পি। তাহলে আমরা এ ভেক্টরটাকে লিখে ফেলতে পারি, ঠিক আছে, এ এক্স আই টু পি প্লাস এ ওয়াই জে টু পি প্লাস এ জেড কে টু পি। ঠিক আছে, আর এক্ষেত্রে দেখো এটা হচ্ছে 3D ডায়াগোনাল, আমরা বলেছিলাম এটা 3D ডায়াগোনাল, এবং আমরা এক্ষেত্রে দেখো তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে প্রথমে এই দুইটার জন্য আমরা কি বলছি একটা মান পাবো, তারপরে এইটার মান আর এইটার মান যদি যোগ করি তাহলে আমরা কি হচ্ছে মানে এর মানটা পেয়ে যাব। তো আমরা আগেরটা যেহেতু করেছি সেক্ষেত্রে আমরা এটা কন্টিনিউশন লিখতে পারি। তাহলে এ এর মান কি হবে, এ এর মান, এ ভেক্টরের মান তাহলে কি হবে, ডিরেক্টলি আমরা লিখেছিলাম দ্বিমাত্রিকের জন্য লিখছিলাম কি হচ্ছে
এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। তাহলে আমরা এখন যদি এটাকে একটু দেখি তাহলে এটাকে কি পাবো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আয়তাকার ব্যবস্থার ভেক্টর। তো আমরা এ ভেক্টরটা দেখলাম, এ ভেক্টরের মান দেখো 3D এর জন্য জাস্ট এ জেডটা অ্যাড হয়েছে। এক্ষেত্রে আমরা কি দেখছি যে এখানে এ জেড ভেক্টরটা তোমার অ্যাড হয়েছে, এখানে এ জেড কে টু কে এটা অ্যাড হয়েছে। তো আমরা যদি পরবর্তী অংশ দেখি তাহলে একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কি হবে, এ সমান্তরাল একক ভেক্টর কি হবে, এ টু পি। তাহলে 3D অবস্থায় আমরা লিখবো এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। তাহলে আমরা এটা পেলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা একটু আগাবো সামনে। আমরা এখন দুইটা ভেক্টর একটু যোগ করব। দেখো এই একটা ভেক্টর, আমরা এই একটা ভেক্টরকে আমরা 3D এক্সিস এর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা যদি এখানে ছবিটা দেখো তুমি, তাহলে এটা 3D, সো এটা হচ্ছে তার কি হচ্ছে এ ভেক্টর। এখন দেখো এই এ এক্স কোন দিকে, এ এক্সটা হচ্ছে এই দিকে, এ এক্স বরাবর এইটা, আর এ ওয়াই বরাবর, এ ওয়াই বরাবর হচ্ছে এইটা, আর এ জেড বরাবর হচ্ছে এইটা। এখন আমরা একটু আরেক একটা ভেক্টর দেখছি হচ্ছে, এখন দেখো এ ভেক্টরে 2i প্লাস 3j প্লাস 4k। তাহলে এখন আমরা যদি এটা চিন্তা করি, এইটাই মুছে দেই, এই যে ভেক্টরটা, এই যে ভেক্টরটা আমরা দেখো যে ভেক্টরটা নিয়েছিলাম, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার ক্ষেত্রে আমরা যদি এটাকে দেখো তাহলে এক্স অক্ষ বরাবর কয় একক, 2 একক, 2i। তাহলে এক্স এর মান এই ক্ষেত্রে 2। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এটা 3 একক, 1 2 3, এই যে ওয়াই অক্ষ বরাবর এটা 3 একক, এবং জেড অ্যাক্সিস বরাবর এটা কত একক, 1 2 3 4 একক, তাই না? তাহলে আমরা একটু এখানে দেখো, এখানে একটা কথা বলতে পারি, এ এক্স ইজুকাল টু কত 2, এ ওয়াই ইজুকাল টু কত 3, এ জেড ইজুকাল টু 4। তাহলে আশা করি একটা ভেক্টরের যে বিভাজন, আমরা আসলে এখানে ধনাত্মক ব্যবস্থাটাই দেখাচ্ছি, এখানে ঋণাত্মক ব্যবস্থাও দেখানো যায়। তো আমরা এটা পরবর্তীতে এই এখনই দেখবো ঋণাত্মক ব্যবস্থা আসলে কি হয়। তাহলে আরেকটা ভেক্টর ভি, এটাকে আমরা একটু ভেক্টরের মাধ্যমে, এটাকে আমরা 3D এর মাধ্যমে বোঝার চেষ্টা করি। তাহলে এই হচ্ছে তোমার বি ভেক্টর, বি ভেক্টরটা এই বরাবর লব্ধি ধরো, ধরে নিচ্ছি আমরা এই ক্ষেত্রে। তাহলে ভি ভেক্টরের আমরা যেটা পাচ্ছি এইটা তাহলে কি হবে, সহজেই তুমি বুঝতেছো, এইটা হচ্ছে আমরা বি ভেক্টরের একটা মান দেখি কত আসে। বি ভেক্টর বা মাইনাস আই প্লাস 2j মাইনাস 2k। তো আমরা এখন যদি এইটাকে একটু দেখি মাইনাস আই, তাহলে এই দিক বরাবর দেখো, সরি এই দিক বরাবর হচ্ছে কি হচ্ছে প্লাস আই, এই দিক বরাবর হচ্ছে প্লাস আই, তাহলে এই দিক বরাবর কি হবে মাইনাস আই, 1 ইউনিট। আবার দেখো 2j, তাহলে এই যে এইটা 2j 2 একক আসবে, এই দিক বরাবর 2 একক আসছে, এটা হচ্ছে মাইনাস 2k। দেখো এই দিক বরাবর হচ্ছে প্লাস, তাহলে এই দিক বরাবর হচ্ছে কি মাইনাস, তাহলে এই দিক বরাবর আমরা -2, 2 ঘর যদি যাই তাহলে কি হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তাইলে আমরা এখন এই ক্ষেত্রে যেটা দেখবো, বিএক্স এর মান কত -1, বিওয়াই এর মান কত +2, আর ভিজেড এর মান -2। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরকে যোগ করার চেষ্টা করব। আমরা এই দুইটা ভেক্টরকে যোগ করব। দেখো এ প্লাস বি, তার মানে কি এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটা ভেক্টরকে আমরা যোগ করব। খেয়াল করো, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরকে তুমি যদি যোগ করার চেষ্টা করো, তুমি নিজে নিজে এই যোগগুলো করে ফেলতে পারবা। তাহলে আমরা এটা পাবো লব্ধি ভেক্টর। তাহলে আমরা যদি বলি 2i, তাহলে কি হবে, এক্ষেত্রে আমরা একটু লিখিত আকারে লিখতে পারি। এক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারি ax প্লাস bx, ax প্লাস bx, এটার সাথে কি হবে i। খেয়াল করো, যদি আমরা বলি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এইটা চিন্তা করি, তাহলে এক্স প্লাস বি এক্স প্লাস কি হবে
ay প্লাস by, আমরা এটা এইভাবে যোগ করে ফেলতে পারি। এটার সাথে কি হচ্ছে j ভেক্টর, আমরা প্লাস কি হচ্ছে বলতে পারি az প্লাস bz, এটার সাথে হচ্ছে আমাদের সরি কে, এটার সাথে হচ্ছে কে। তাহলে এখন দেখো, তাহলে 2i মাইনাস মাইনাস আই মানে কি 1, তাহলে ফাইনালি আমরা কি পাবো, রেজাল্টেন্টটা কি পাবো আর, আর ভেক্টরটা কি পাবো, তাহলে কি হবে আই, অনলি আই না, ax এর মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে -1, 2 - 1, তাহলে আই, অনলি আই থাকবে। আর এরপরে আমরা দেখো ay এর মান হচ্ছে 3, ay এর মান 3 আর by এর মান হচ্ছে কত 2 প্লাস 2, তাহলে কত হবে প্লাস 5j, 5j। তারপরে আমরা একটু দেখছি 4k, এটা হচ্ছে 4k, এই যে bz এর মান হচ্ছে az এর মান হচ্ছে 4 আর bz এর মান হচ্ছে 2, তাহলে কত হবে প্লাস 2k। বোঝা গেছে কিনা? এখন যদি তোমাকে আবার আমরা বলি, তাহলে আমরা লব্ধি ভেক্টরটা বের করে ফেলছি, আমরা লব্ধি ভেক্টরটা r ইকুয়াল টু এই ভেক্টরটা বের হয়ে গেছে। দেখো লব্ধি ভেক্টরটা আমাদের কত, r ইকুয়াল টু এইটা। এখন আমরা যদি আবার বলি a মাইনাস বি, আমরা যদি চিন্তা করো a মাইনাস বি বের করতে চাই, আমরা a মাইনাস বি ভেক্টরটা বের করতে চাই, তাহলে তুমি কি হচ্ছে এক্ষেত্রে দেখো এটা কি হয়ে যাবে -1, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 3 হবে, আর এটা হচ্ছে 3j বি মাইনাস হয়ে যাবে -2, সেক্ষেত্রে হবে অনলি জে, আর 4k মাইনাস -2, 4 মাইনাস -2, তাহলে হবে এটা কি +2, তাহলে 6j। তাহলে আমরা যদি বলি বিয়োগের ক্ষেত্রে যে লব্ধিটা আমরা পাবো, সেটা ফাইনালি আমরা পাবো হচ্ছে r ইকুয়াল টু, তখন কত হবে r ভেক্টর ইকুয়াল টু বি এর ক্ষেত্রে কত হচ্ছে 3i, কারণ হচ্ছে দেখো 2i মাইনাস i, তার মানে কি 3i হয়ে যাবে, মাইনাস কত প্লাস হচ্ছে গিয়ে 3j -2k, অনলি j হবে, এরপর হচ্ছে মাইনাস প্লাস 4k -2k, মানে 2k ওইটা আবার কি হচ্ছে মাইনাস হওয়ার কারণে প্লাস হয়ে যায় 6k, তাহলে আমরা বিয়োগটাও 6k 2k আমরা এটা করে ফেললাম। এখন আমরা যেটা করতে পারবো, যেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস এখানে দেখো লিখেছি, খেয়াল করো তুমি, দেখবো এই লেখাটা দেখা যাচ্ছে কিনা, লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। এই যে আমরা এটা লব্ধি ভেক্টর নির্ণয় করলাম, সেই লব্ধি ভেক্টরের আবার একক ভেক্টর নির্ণয় করা। তা আমরা যদি এই প্লাসটার জন্য করি, লব্ধি ভেক্টরের একক ভেক্টর প্লাসের জন্য করি, সরি প্লাসের জন্য আমরা এইটার জন্য যদি লব্ধি ভেক্টর একক ভেক্টর বের করি, তাহলে আমরা এই ক্ষেত্রে আর ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করি, আর ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি, তাহলে কি হবে, এখানে দেখো আর ভেক্টরের মান কত হবে, আর ভেক্টরটা আমরা উপরে লিখে ফেলি i2p প্লাস 5j প্লাস 2k, ঠিক আছে? তাহলে আর ভেক্টরের মানটা কত হবে, আর ভেক্টরের যদি আমরা মান চিন্তা করি, সেক্ষেত্রে এটা কত হবে, এটা √1², দেখো 1² প্লাস কত 5², মানে এটা আমরা হলো 5² একবারই লিখে ফেলতে পারতাম, প্লাস হচ্ছে 2² 4, তাহলে কত হচ্ছে আমরা পাচ্ছি এটা হচ্ছে 25 আর 1 26, 26 আর 4 30, তাহলে √30, তাহলে আমরা এইটা সরি সরি হ্যাঁ হবে, আমরা যদি তাহলে কি হবে, এটার নিচে কি হবে আমাদের, এটা হচ্ছে √30, ঠিক আছে? এইটাকে আমরা বলতে পারি আর স্মল ক্যাপ, একইভাবে আমরা এইটার ক্ষেত্রে নির্ণয় করতে পারি। আমরা মাইনাসেরটার ক্ষেত্রে যদি আর স্মল ক্যাপ সমান সমান কি হচ্ছে আর ভেক্টর ডিভাইডেড বাই আর এর মান, সেক্ষেত্রে কি হবে 3i প্লাস জে প্লাস 6k, ঠিক আছে, ডিভাইডেড বাই, আমরা যদি একবারে এখানে করতে চাই, খেয়াল করো দেখো 3² মানে 9 আর 1, 9 আর 1 10, আর এটা হচ্ছে 36, 10 আর 36 হচ্ছে কত 46, ওকে? তাইলে আমরা দুইটা ভেক্টরের কি হচ্ছে আমরা 2D 3D শিখলাম, এবং দ্বিমাত্রিক ব্যবস্থা এটার আমরা ভাগ করা শিখলাম, এবং দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করে সেটা একটু দেখলাম। তো আমরা এখন আরেকটু সামনে যাব, সামনে গিয়ে আমরা
একটা দিক কোসাইন। দিক কোসাইনটা আমরা শিখবো। দিক কোসাইন হলো ডিরেকশন অফ কার্টেসিয়ান ভেক্টর। তো দিক কোসাইনটা কি? ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টর তিনটি ধনাত্মক অক্ষের সাথে যে তিনটি কোণ উৎপন্ন, একটা ভেক্টর তিনটা ধনাত্মক অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাদের কোসাইনের মানকে দিক কোসাইন বলে। একটা ভেক্টর এ, আমরা ডানে একটা ছবিটা দেখি, একটা ভেক্টর এ যদি ধনাত্মক এক্স অক্ষের সাথে যথাক্রমে আলফা এবং ওয়াই অক্ষের সাথে বিটা এবং জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে, তাহলে কজ আলফা হচ্ছে কজ আলফা, কজ বিটা এবং কজ গামাকে আমরা দিক কোসাইন বলছি। ঠিক আছে, এখানে একটু দেখো, এই একটা ভেক্টর আমরা যদি এখানে দেখো এ একটা ভেক্টর, ঠিক আছে, এই এ ভেক্টরটা এই যে দেখো এক্স অক্ষের সাথে, এটা হচ্ছে এক্স অক্ষ, দেখো এই যে এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করছে, এবং এই এ ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে, এই যে ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করছে। এই এ ভেক্টরটা জেড অক্ষের সাথে, এই যে জেড অক্ষের সাথে এই যে গামা কোণ তৈরি করছে। তাইলে আমরা এক্ষেত্রে কজ আলফাকে বলবো, কজ আলফা, কজ বিটা এবং কজ গামাকে বলবো হচ্ছে গিয়ে দিক কোসাইন। তো আমরা দিক কোসাইনের ক্ষেত্রে যেটা দেখব সেটা হচ্ছে একটা ভেক্টর এ এক্স আই টু পি এ ওয়াই জেড টু পি প্লাস এ জেড কে টু পি হলে ওই ভেক্টরের দিক কোসাইন গুলো হলো, এটা একবারে ডিফাইন করা, এই সংজ্ঞাটা দিয়ে দেওয়া। কস আলফা ইজ ইকুয়াল টু কি এ এক্স বাই রুট ওভার, মানে এ এর মান। এক্ষেত্রে দেখো কজ আলফা, আলফাটা হচ্ছে কোথায়, এক্স অক্ষের সাথে, আলফাটা হচ্ছে এক্স অক্ষের সাথে, আলফাটা এক্স অক্ষে, তাহলে এক্স অক্ষের মান ডিভাইডেড বাই কি হচ্ছে এ ভেক্টরের, পুরা এ ভেক্টরের মান, এটা হচ্ছে গিয়া আমরা এই কজ আলফা। আবার আমরা যদি ওয়াই অক্ষে, এই যে ওয়াই অক্ষের মান, ওয়াই এর ওয়াই এক্সিস এর মান, এই যে ওয়াই এর ওয়াই এক্সিস বরাবর এ এর মানটা, ওয়াই এক্সিস বরাবর এ এর মানটা ডিভাইডেড বাই টোটাল এ। আবার আমরা যদি গামা, কজ গামা বলি, তাহলে জেড অক্ষ বরাবর এ ভেক্টরের মান, জেড অক্ষ বরাবর এ ভেক্টরের মান এবং টোটাল এর মান দিয়ে যদি আমরা ভাগ করি, তাইলে আমরা এটা কি হচ্ছে দিক কোসাইনটা পাই। তো আমরা একটু আগায় যাই, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কোঅর্ডিনেটস অ্যাঙ্গেল। এটাকে কোঅর্ডিনেট অ্যাঙ্গেলও বলে, আমরা আলফা বিটা গামা। এখানে তুমি দেখো এই যে আলফা বিটা গামা, এক্স অক্ষের সাথে, এই যে এক্স অক্ষের সাথে এটা, এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে বিটা, এটা হচ্ছে জেড অক্ষের সাথে গামা। তাহলে আমরা দেখো এই দিক কোসাইন গুলো আলফা বিটা গামা নির্ণয় করে আমরা, আবার দেখো আমরা এই যে আলফা বিটা গামা নির্ণয় করে এ ভেক্টরটা বের করতে পারি। ঠিক আছে, তো আমরা দিক কোসাইনকে অনেক সময় এল এম এন দ্বারা প্রকাশ করা হয়, যে ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু কজ আলফা, এম ইজ ইকুয়াল টু কজ বিটা, এন ইজ ইকুয়াল টু কজ গামা। দেখা যায় যে কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সুতরাং যে কোনো ভেক্টরের দিক কোসাইন গুলোর বর্গের সমষ্টি সর্বদা এক। এই কথাটা একটু মনে রাখবা। এগুলা এমসিকিউ তে এইগুলা মাঝে মাঝে দিয়ে যায়, আবার মেডিকেলের পরীক্ষায় কথাবার্তা গুলা কি আছে না, সত্য মিথ্যা এগুলা হিসেবে তোমার থাকে। আবার আমরা বহুপদী এমসিকিউ এর মধ্যে কিছু বৈশিষ্ট্য হিসাব করি, যেমন এটা এক দিয়ে দিলাম, এরকম আরো দুইটা তিনটা কথা দিয়ে কোনটা সঠিক নয় এরকম দিয়ে মেডিকেলের পরীক্ষায় কিছু এমসিকিউ থাকে জটিল টাইপের, সেই ক্ষেত্রে তোমরা এটা একটু দেখতে পাবা। তা আমরা দিক কোসাইনের দেখলাম, আমরা একটা প্রবলেম একটু দেখবো দিক কোসাইনের। এবার সিম্পল, শাহজাহান তপন স্যারের বইতে এই প্রবলেমটা দেওয়া আছে। তাহলে পি ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 6k হলে পি ভেক্টরটির এক্স ওয়াই জেড অক্ষ বরাবর কোণ উৎপন্ন করো। খেয়াল করো, পি ভেক্টর প্রথমে কি হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম সমীকরণের ক্ষেত্রে কি হচ্ছে এ ভেক্টর বা এক্ষেত্রে পি ভেক্টর মানটা কত সেটা আমরা বের করে ফেলবো। তাহলে এক্ষেত্রে পি এক্স এর মান, দেখো পি এক্স এর মান কত, পি এক্স এর মান 2, পি এক্স এর মান হচ্ছে 2, পি ওয়াই এর মান 3 এবং পি জেড এর মান 3। তাহলে পি ভেক্টরের মান কত, তাহলে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9 আর 6 স্কোয়ার মানে 36, 36 আর 4 হচ্ছে গিয়া 40 আর হচ্ছে 9 হচ্ছে 49, তাহলে রুট 49, তাহলে 7। পি এর মান হচ্ছে পি ইজ ইকুয়াল টু, তাহলে কি পি এর মান হচ্ছে তোমার 7। এখন দেখো আমি যদি লিখি cos আলফা ইজ ইকুয়াল টু কি পি এক্স 2/7, ঠিক আছে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত, আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2/7। এখন বিটা ইজ ইকুয়াল টু কত, তুমি সরাসরি লিখতে পারবা cos ইনভার্স কত
3/7 cos ইনভার্স 3/7 গামা ইজ ইকুয়াল টু কত হচ্ছে cos ইনভার্স জাস্ট ক্যালকুলেটর লেখারও দরকার নাই তুমি ক্যালকুলেটরে 6/7 মানটা বের করে ফেলবা এই ধরনের প্রবলেমও এইটাও আছে না এগুলো এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ তে আসে তো আমরা এই প্রবলেম গুলো সলভ করলাম আমরা একটু সামনে যাব আমরা দেখি আমাদের এই যে এখানে খেয়াল করো দেওয়া আছে তুমি এটা নিজেও পারবা ঠিক আছে cos থিটা 67 এই যে ওকে তাহলে এটা এই ক্ষেত্রে আমরা বহু সংখ্যক দিক রাশির বিভাজন এটা আমাদের একটু লাগে আমরা একটা দিক রাশিকে বিভাজন করেছি আমরা বহু সংখ্যক দিক রাশির বিভাজনটা একটু করব ঠিক আছে এই যে দেখো একটা এখানে আমরা অনেকগুলা ভেক্টর আছে সেই ভেক্টরকে আমরা একটু বিভাজন করার চেষ্টা করব দেখো আমরা এটা খুব সহজেই বুঝতে পারবো মনে করি ও বিন্দুতে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু বোঝা যাচ্ছে ও বিন্দুতে একই সাথে ক্রিয়াশীল কয়টা ভেক্টর এই ক্ষেত্রে দেখো p1 একটা ভেক্টর এই যে একটা p1 একটা ভেক্টর সরি এই যে p1 একটা ভেক্টর p2 একটা ভেক্টর এই ক্ষেত্রে p3 একটা ভেক্টর pn n সংখ্যক আর কি pn একটা ভেক্টর বলা আছে লব্ধি এই যে দেখো যথাক্রমে কি হচ্ছে এই ক্ষেত্রে কোনগুলো উৎপন্ন করছে তাহলে p1 ভেক্টর হচ্ছে আলফা 1 কোণ উৎপন্ন করছে এখানে দেখো p1 আলফা কোণ p2 হচ্ছে আলফা 2 কোণ p3 হচ্ছে আলফা 3 কোণ এরকম করে pn আলফা n কোণ উৎপন্ন করছে ভেক্টরগুলির লব্ধি আর ox এর সাথে থিটা কোণ করছে এইটা হচ্ছে ভেক্টরগুলোর লব্ধি আমরা যদি এইটা দেখি এই যে দেখো এইটা হচ্ছে ভেক্টরগুলোর লব্ধি এই যে দেখো এইটা ভেক্টরগুলোর লব্ধি এইটা কি হচ্ছে আর উৎপন্ন করছে এটা আর কোণ উৎপন্ন করেছে তাই না তাহলে এই আর ভেক্টরটা এখন দেখো থিটা কোণ উৎপন্ন করছে থিটা কোণ তাহলে ox এর দিকে লব্ধির উপাংশগুলা ox এর দিকে লব্ধির উপাংশ এই যে ox এর দিকে তাহলে আর ভেক্টরটাকে যদি এদিকে হিসাব করো এইটা হচ্ছে আমাদের থিটা তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি হচ্ছে এখানে এদিকে কি হবে মূল ভেক্টর আর তার উপাংশ তাদের মধ্যবর্তী কোণ থিটা তার কস বোঝা গেছে তাহলে ও ওয়াই অক্ষ বরাবর কি হবে আর সাইন থিটা আমরা এটা সহজেই বুঝে যাচ্ছি আর সাইন থিটা তাই না তো এখন একটা কথা খুবই খুবই ইম্পর্টেন্ট এই কথাটা একটু মনে রাখতে হবে কোন নির্দিষ্ট দিকে কতগুলো ভেক্টরের উপাংশগুলোর সমষ্টি কোন নির্দিষ্ট দিকে কতগুলো ভেক্টরের উপাংশগুলোর সমষ্টি ওই দিকে এদের লব্ধি উপাংশের সমান দেখো কথাটা খেলো কোন নির্দিষ্ট দিকে কতগুলো ভেক্টরের উপাংশগুলোর সমষ্টি এখন আমি কথাটা একটু ব্যাখ্যা করি আমরা এটা সবগুলো মুছে ফেলি কথাগুলো তাহলে এখন তুমি যদি দেখো কোন নির্দিষ্ট দিকে কতগুলো ভেক্টর এই যে ভেক্টর কোন নির্দিষ্ট দিকে পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ মানে p1 ভেক্টর এক্স অক্ষ বরাবর উপাংশ তাহলে এটার আলফা কত আলফা 1 এইটা হচ্ছে আলফা 1 তাহলে p1 ভেক্টর এক্স অক্ষ বরাবর উপাংশ কত p1 cos আলফা 1 আবার p2 ভেক্টর এটার কোণ কত আলফা 2 এটার কোণ হচ্ছে আলফা 2 তাহলে এইটা হচ্ছে p2 cos আলফা 2 এটা হচ্ছে দেখো এইটা p3 এর সাথে কত হচ্ছে এটা হচ্ছে আলফা 3 তাহলে কি হচ্ছে p3 cos আলফা 3 বিরক্ত হওয়া যাবে না ধৈর্য ধরে শুনতে হবে এই তিনটা আমরা পিএনটাই বাদই দিলাম কোন নির্দিষ্ট দিকে কতগুলো ভেক্টরের উপাংশগুলোর সমষ্টি এই তিনটা ভেক্টরের উপাংশগুলোর সমষ্টি হবে কি এদের লব্ধি উপাংশের সমান তাহলে দেখো এই আর ভেক্টরটা হচ্ছে কি p1 p2 এবং p3 ভেক্টর গুলার কি হচ্ছে লব্ধি তাহলে কি হচ্ছে এই লব্ধি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করেছে কত থিটা এক্স অক্ষের সাথে থিটা করেছে তাইলে এটাকে আমরা বলতে পারি আর কস থিটা বোঝা গেছে কিনা মানে এইটা যোগ এইটা এই যে কোন নির্দিষ্ট দিকে কতগুলো ভেক্টরের উপাংশগুলোর সমষ্টি তার মানে সমষ্টি কি হচ্ছে এই তিনটার যোগফল আর কস থিটার সমান আবার একইভাবে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর p1 এর ক্ষেত্রে লিখি তাহলে কি হবে p1 sin আলফা 1 p2 sin alpha 2 p3 sin alpha 3 তাহলে এদের লব্ধি কি হচ্ছে আর ভেক্টর তাহলে কি হবে আর
সাইন থিটা। এটা খালি কি তিনটা হবে। তাহলে কোন নির্দিষ্ট দিকে, তাহলে ওয়াই অক্ষের দিকে কোন নির্দিষ্ট দিকে কতগুলো ভেক্টরে p1 p2 p3 ভেক্টর উপাংশগুলোর সমষ্টি p1 sin alpha 1 প্লাস p2 sin alpha 2 প্লাস p3 sin alpha 3, এইটা হবে কি তাদের লব্ধি উপাংশের সমান, এইটা সমান সমান এইটা। ঠিক আছে, এইটুকুই কথা। এখন এইটার আমরা একটু প্রতিপাদনটা একটু কাগজ কলমে করে দেওয়া আছে, সেটা একটু দেখো আমরা এখন। তাহলে আর cos থিটা ইজুকাল টু কি পেলাম? আর cos থিটা ইজুকাল টু তুমি যদি দেখো এখন আমরা আর cos থিটা ইজুকাল টু কি হচ্ছে p1 cos alpha 2 p cos p3 pn। তাহলে x অক্ষ বরাবর আর cos থিটা x অক্ষ বরাবর, তাহলে x ইজুকাল টু p1 cos alpha 1 p2 cos alpha 2 p3 cos alpha 3 প্লাস pn cos alpha 3। তা আমরা যদি পরের অংশটা দেখি তাহলে কি হবে? পরের অংশটা দেখো, তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু কি হবে? আর সাইন থিটা হলো p1 sin alpha 1 p2 sin alpha 2 p3 sin alpha 3 প্লাস pn। একইভাবে আর সাইন থিটা এটা কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। তাহলে y ইকুয়াল টু কি p1 sin alpha 1 p2 sin alpha 3 p3 sin alpha 3 প্লাস ডট 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 pn sin alpha 3। তা আমরা যদি এটাকে একটু অন্যভাবে এটা দেখি তাহলে কি হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে কি হবে? আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে r ইজ ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। একই কথা, tan থিটা ইজ ইকুয়াল টু y বাই x। তাহলে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে 3 ও 4 নম্বর সমীকরণের সাহায্যে আমরা ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারবো। তো আমি এখানে একটা বিষয় হচ্ছে তোমাদের যেটা বলি, আমাদের বেসিক্যালি এই দুইটা এই অংশটা একটু বেশি বেশি লাগবে। এই যে এই অংশটা আমরা যেটা আমরা একটু ভিন্নভাবে একটু দেখাই, চমৎকার একটু ঘর করে দেখাই। ঘর, এই অংশটা তোমার একটু বেশি লাগবে। এই যে এই পর্যন্ত লিখলা, এইটা দেখো এবং এইটা দেখো আর সাইন থিটা। এইটা করতে পারলে, এইটা তুমি করার পরে তুমি অঙ্ক সহজে করতে পারবে। ঠিক আছে, তো আমরা বহু সংখ্যক দিক রাশির বিভাজন, এইটাকে আমরা সেকেন্ড ইয়ারে যখন ম্যাথ পড়বো, ম্যাথের মধ্যে আমরা লম্বাংশ উপপাদ্য পড়বো। লম্বাংশ উপপাদ্য, ঠিক আছে, লম্বাংশ উপপাদ্য পড়বো। এই লম্বাংশ উপপাদ্যের অনেকগুলো প্রবলেম সলভ করবা তোমরা। তো সেই ক্ষেত্রে তখনও আমরা এটার আবার দেখা পাবো। ঠিক আছে, তো আমরা একটু আগাই, আমরা একটা প্রবলেম সলভ করব ম্যাথ। দেখো 8 একক আমরা যদি দেখি, 8 একক এবং 4 একক মানের দুইটা ভেক্টর রাশি একই সাথে একই বিন্দুতে ক্রিয়া করছে, একই সাথে একই বিন্দুতে ক্রিয়া করছে। 4 একক এবং 8 এককের দুইটা ভেক্টর রাশি একই। আমরা যে ছবি আঁকা, তোমরা একটা ব্যাপার হচ্ছে ম্যাথ, ধরো এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, তাহলে দুইটা ভেক্টর, এখন তুমি দুইটা ভেক্টর দেখো, এই যে এই একটা ভেক্টর, এইটা কত 8 একক, এরা যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি কোণ। আরেকটা ভেক্টর এইটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, দুইটা ভেক্টর। আমরা ছবি আঁকতে হবে, তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, এইটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ দুইটা ভেক্টর। তাহলে এইটাকে কি দিবা? আচ্ছা, আমরা এই ক্ষেত্রে এটার নাম একটু দেখো, এটা দিলাম E1, এটা দিচ্ছ। তাহলে কি হচ্ছে? লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে এখন তুমি একটা লব্ধি ভেক্টর নির্ণয় করে ফেলতে পারো। একটু লব্ধি ভেক্টরটা আমরা নিচ্ছি, একটু খেয়াল করো। লব্ধি ভেক্টরটা আমরা দেখো, লব্ধি ভেক্টরটা আমরা এইটা আমরা ধরে নিচ্ছি কি হচ্ছে, লব্ধি ভেক্টরটা হচ্ছে এই দিকে, এই দিক বরাবর আমরা ধরলাম। তাহলে এখন তুমি কি লিখতে পারো? এখন তুমি যথাক্রমে এটা হচ্ছে ধরো কি হচ্ছে আর ভেক্টরই চিন্তা করলো তুমি, তাহলে আর এই আর ভেক্টরের এইখানে এই যে এটা হলো তোমার লব্ধি ভেক্টরের থিটা। ঠিক আছে, তাহলে আর কস থিটা ইজ ইকুয়াল টু কি হবে? সরি, আর কস থিটা ইজ ইকুয়াল টু কি হবে? P1 cos 30 ডিগ্রি।
প্লাস P2 cos 60 তাহলে আর সাইন থিটা কি হবে? ওটার মানটা তুমি পেয়ে যাবা সাথে সাথে। P1 এর মান কত? সরি, P1 এর মান দেওয়া আছে 8, 8 cos 30 ডিগ্রি মানটা নির্ণয় করতে পারবা তুমি। এটা হচ্ছে P2 কত? 4, 4 cos 60 ডিগ্রি এটা মান। তাহলে আমরা আর সাইন থিটা যদি চিন্তা করি তাহলে কি হবে? যথাক্রমে 8 sin 30 ডিগ্রি প্লাস কত হচ্ছে 8 cos 60 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে তুমি আর cos থিটা এবং আর sin থিটা করবে, এটার বর্গ করবে, বর্গ করে কি হচ্ছে যোগ করলে cos স্কয়ার sin স্কয়ার থিটা চলে যাবে। সেক্ষেত্রে তুমি প্রবলেমটা সলভ করবে। আমরা একটু প্রবলেমটা দেখো। P1 এর মান 8 একক, P2 ও P1 P2 লিখছে, সরি আমি আসলে খেয়াল করিনি, এখানে θ1 θ2 নিছিল, তাহলে আর হচ্ছে থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা মান পেয়ে গেছি, এই যে মানটা বসানো দেখো, cos 30 ডিগ্রি 4 cos 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আচ্ছা এইটা একটু মুছে দিই, এখন দেখো এইটা ঠিক আছে, এটার মানটা বের হয়ে গেল। তাহলে এইটারই আমরা কি করলাম, স্কোয়ার করে রুট করলাম, স্কোয়ার করে রুট করলে এটা পরে এখান থেকে এই চাইলে। এবং দিক নির্ণয় কি tan থিটা, দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি, আর সাইন থিটা বাই আর কস থিটা, এটা হচ্ছে tan থিটা হয়ে যাবে। এই যে এটা tan থিটা 2/1 tan থিটা, দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা tan থিটা তাহলে এই মানটা 40 ডিগ্রি। তো এই ধরনের প্রবলেম অনেক সময় আসে পরীক্ষার হলে, তো আমরা এইগুলা একটু প্র্যাকটিস করব, ঠিক আছে। তো আমরা একটু আগাই, আমরা মোটামুটি অনেকখানি আগে গেছি, আমরা দেখি আজকে। আর তাহলে মানটা দেখলাম আমরা। তো যেটা বলছিলাম, নেক্সট ক্লাসে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, নদী নৌকা পারাপার। এটা একবারে কমন, সবাই আমার কলেজের চাকরির অভিজ্ঞতা থেকে বলছি, সবাই যে কথাটা বলে যে স্যার নদী নৌকার অঙ্কগুলা সমস্যা, আসলে সমস্যাটা তখনই হয় যদি তুমি ভেক্টর বিভাজনটা খুব ভালোভাবে, ভেক্টর বিভাজন এবং সামন্তরিক সূত্র, আমি বারবারই বলছি, ভেক্টর বিভাজন এবং সামন্তরিক সূত্র যদি তুমি বস হও, তুমি যদি ভেক্টর বিভাজন সামন্তরিক সূত্রের অঙ্কগুলা ইচ্ছা মতো যত বইয়ে যা পাবা সব করে ফেলবা, বলবা যে স্যার এত প্র্যাকটিস করবো, এত করবো। হ্যাঁ করো, আমি বলছি করো। দেখো ভেক্টর বিভাজনের আমি গত ক্লাসে একটা চার্ট দেখাইছিলাম যে কত কত জিনিস ভেক্টর বিভাজনের উপর ডিপেন্ড করে, এবং সামন্তরিক সূত্রের কথা বলছিলাম, সামন্তরিক সূত্রের অঙ্ক তোমার বিভিন্ন জায়গায় আছে। মানে বলের বিভাজন, বেগের বিভাজন, দেখো বল এবং বেগ, নিউটনিয়ান মেকানিক্স, তারপরে গতিবিদ্যায় সব জায়গায় বল এবং বেগ নিয়ে আমরা কাজ করব। সেই ক্ষেত্রে এই জায়গাগুলা খুব বেশি লাগবে। তো নদী নৌকার পারাপারের আমরা নেক্সট ক্লাসে এটা করব। তো তোমরা অবশ্যই, আশা করি সবকিছু সুস্থ স্বাভাবিক থাকলে আগামী 26 তারিখে এই ক্লাসটা হবে। তো তোমাদের সেই ক্লাসটা করার আমরা আগাম আহ্বান জানাচ্ছি। এবং আজকের ক্লাসে যে প্রবলেম গুলো করছি সেটা বাসায় একটু ধৈর্য ধরে, এই টাইপের কিছু প্রবলেম তোমার বইয়ে আছে, বিভিন্ন অনুশীলনীতে আছে, উদাহরণ আছে, সেগুলো করার চেষ্টা করো। তো ওয়্যার মাস্ক, স্টে সেফ। করোনার প্রকোপ আবার বেড়ে গেছে, সারা পৃথিবীব্যাপী সেকেন্ড ওয়েভ চলছে। তো তোমাদেরকে আমি বলবো যে যখনই বাইরে আসার প্রয়োজন হয় অবশ্যই মাস্ক পরে বেরোবা। এবং এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে ক্লাসটা করবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আমার জন্য দোয়া করবে, আমিও দোয়া করি তোমরা ভালো থাকবে। ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস শুনবার জন্য।